এটা হওয়াই বাকি ছিল। ইসরায়েলকে কড়া বার্তা ভারতের, এখনই তোমরা জমি ছাড়ো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি এমন এক মোড়ে পৌঁছে গেছে যেখানে ভারত আর শুধু নীরব পর্যবেক্ষক নয়? কেন হঠাৎ জাতিসংঘের মঞ্চে ভারতের প্রতিনিধি আরবি ভাষায় বক্তব্য রাখলেন? এটা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক বড় একটি বার্তা? আর যদি ভারতের এই অবস্থানের পেছনে আরও গভীর কৌশল থেকে থাকে, তাহলে তার প্রভাব পড়তে পারে শুধু পশ্চিম এশিয়াতেই নয়, বিশ্বের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং ভারতীয়দের ভবিষ্যতের উপরও। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানব কেন ভারত গাজা ও প্যালেস্টাইনের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল, কেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা আবারও জোর দিয়ে বলল, কেন 166 জন ভারতীয় নাবিক পারস্য উপসাগরে আটকে পড়েছেন, কেন ব্যাংকগুলির জরিমানার অঙ্ক নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, এবং কেন ওমান স্ট্রেইট অফ হরমুজের জন্য নতুন একটি আন্তর্জাতিক ব্যবস্থার প্রস্তাব দিল। প্রতিটি ঘটনায় আলাদা মনে হলেও শেষ পর্যন্ত সবকিছু কিভাবে ভারতের কৌশলগত স্বার্থ, কূটনীতি এবং অর্থনীতির সঙ্গে এক সুতোয় গাঁথা, সেটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, পশ্চিম এশিয়ার পরিস্থিতি যতই জটিল হোক, ভারতের অবস্থান বরাবরের মতোই ভারসাম্যপূর্ণ এবং দায়িত্বশীল। ভারত বহু বছর ধরেই বলে আসছে যে কোনো সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধান যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। সাম্প্রতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ একই বার্তা তুলে ধরেন। তিনি বলেন, গাজায় সাধারণ মানুষের মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে ভারত আবারও স্পষ্ট করে জানায় যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ। এই কারণেই অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ভারতের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ ভারত কোনো এক পক্ষের ভাষায় নয়, বরং এমন একটি অবস্থান নিয়েছে যেখানে মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত বলেছে, এমন একটি সমাধানের প্রয়োজন যেখানে ইসরায়েল এবং ভবিষ্যৎ প্যালেস্টাইন উভয় নিরাপত্তা, মর্যাদা এবং শান্তির সঙ্গে সহাবস্থান করতে পারে। এই প্রেক্ষাপটে জমি ছাড়ো ধরনের আলোচনার মূল বিষয় হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোচনাভিত্তিক সমাধান ও শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, যা বহু বছর ধরে জাতিসংঘের আলোচনার অংশ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের প্রতিনিধির আরবি ভাষায় বক্তব্যের একটি অংশ উপস্থাপন করা। এটি কেবল ভাষাগত সৌজন্য ছিল না, বরং আরব বিশ্বের মানুষের কাছে ভারতের উদ্বেগ এবং বার্তাকে আরও আন্তরিকভাবে পৌঁছে দেওয়ার একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ভারত দেখাতে চেয়েছে যে অঞ্চলটির মানুষের উদ্বেগকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করছে। ভারত একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সংঘাতের সময় শান্তিরক্ষী বাহিনী মানবিক সহায়তা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত বহু দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী দেশ, তাই এই বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ভারতের দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে পারস্য উপসাগরে বর্তমানে 166 জন ভারতীয় নাবিক বিভিন্ন কার্গো জাহাজে আটকে পড়েছেন। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে শুধু তেলের বাজার নয়, আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হতে পারে। ভারত সরকার জানিয়েছে, পরিস্থিতির উপরে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ইরান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট নাবিকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে। পরিবারগুলোকেও নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে যাতে তারা অযথা উদ্বিগ্ন না হন। সরকারের লক্ষ্য হল পরিস্থিতি নিরাপদ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের লক্ষ লক্ষ নাগরিক বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করেন, ফলে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়ায়।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংকটপূর্ণ এলাকা থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার অভিজ্ঞতা ভারতের রয়েছে। তাই সরকার এবারও সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন প্রশ্ন হলো, স্ট্রেইট অফ হরমুজ এত গুরুত্বপূর্ণ কেন? বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। যদি এই রুটে কোনো বড় ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে। ভারতের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের জন্য তাই এই সমুদ্রপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ভারত শুধু নিজেদের নাগরিকদের নিরাপত্তা নয়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার বিষয়েও জোর দিচ্ছে। জাতিসংঘে ভারতের বক্তব্যে লোহিত সাগর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌ পরিবহনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ নিরাপদ সমুদ্রপথ মানে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা এবং সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা। এবার আসি ওমানের নতুন প্রস্তাবে। ওমান স্ট্রেইট অফ হরমুজের জন্য একটি নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামোর প্রস্তাব দিয়েছে, যা মালাক্কা প্রণালীর মডেল অনুসরণ করতে পারে। এই ব্যবস্থায় বাধ্যতামূলক টোলের পরিবর্তে স্বেচ্ছাসেবী আর্থিক অবদানের মাধ্যমে নৌপথ রক্ষণাবেক্ষণ, নেভিগেশন সহায়তা এবং প্রয়োজনে মাইন অপসারণের মতো কাজ পরিচালনার কথা বলা হয়েছে। এই ধারণার পেছনে যুক্তি হল, যদি সংশ্লিষ্ট দেশগুলি একসঙ্গে কাজ করে তাহলে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও নিরাপদ হবে এবং অপ্রয়োজনীয় উত্তেজনাও কমানো সম্ভব হবে। বিভিন্ন উপসাগরীয় দেশ এই প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা করছে বলেও জানা যাচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে ইরানের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক সমুদ্রপথ যত নিরাপদ থাকবে, ভারতের জ্বালানি আমদানি, রপ্তানি এবং বাণিজ্য তত বেশি স্থিতিশীল থাকবে। বিশ্বের সঙ্গে ভারতের অর্থনৈতিক সংযোগ ক্রমশ বাড়ছে, ফলে সমুদ্রপথের নিরাপত্তা এখন শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, বরং অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অংশ। এবার একটু দেশের অভ্যন্তরীণ একটি খবরের দিকে নজর দেওয়া যাক। 2025-26 অর্থবর্ষে বিভিন্ন ব্যাংক ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার কারণে প্রায় 7,850 কোটি টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে প্রায় 70% সংগ্রহ করেছে বেসরকারি ব্যাংকগুলো। এই তথ্য সংসদে আলোচনার সময় সামনে এসেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকার স্পষ্ট করেছে। বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে এই ধরনের জরিমানা প্রযোজ্য নয়। অর্থাৎ আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার জন্য সরকার যে বিশেষ ব্যাংকিং সুবিধাগুলি চালু করেছে, সেগুলো গ্রাহকদের এই বিষয়ে অতিরিক্ত সুরক্ষা রয়েছে। এই তথ্য সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই জানেন না কোন ধরনের অ্যাকাউন্টে জরিমানা প্রযোজ্য এবং কোন ধরনের অ্যাকাউন্টে নয়। নিজের ব্যাংক অ্যাকাউন্টের নিয়ম জেনে রাখা সবসময় বুদ্ধিমানের কাজ। এতে অপ্রয়োজনীয় চার্জ এড়ানো সম্ভব হয়। বন্ধুরা, আজকের 4টি খবর প্রথমে আলাদা মনে হলেও আসলে এগুলি একটি বড় ছবির অংশ। একদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত, অন্যদিকে আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা, ভারতের কূটনৈতিক অবস্থান এবং বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা এবং দেশের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা। সবকিছু মিলিয়ে ভারত এমন একটি নীতি অনুসরণ করছে যেখানে জাতীয় স্বার্থ, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ভারতের স্পষ্ট বার্তা, শান্তি, সংলাপ, আন্তর্জাতিক আইন এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি। এই কারণেই জাতিসংঘে ভারতের বক্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে। একই সঙ্গে দেশের নাগরিকদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। আগামী দিনগুলোতে স্ট্রেইট অফ হরমুজের পরিস্থিতি, ওমানের প্রস্তাবের অগ্রগতি, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উদ্যোগ এবং সেখানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তন সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমরা অবশ্যই এই সমস্ত বিষয়ের উপরে নজর রাখব এবং নতুন তথ্য সামনে এলে আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরব। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।